ধর্মাবলম্বী ছিল। তাহলে বোঝা গেল যে এখানে ইসলাম অন্য ধর্মের লোকদের জন্য বড় নিরাপদ। আল্লাহ রাসূলের শাসনামলে ইনসাফ ছিল, ন্যায় বিচার ছিল, এবং সবাই আল্লাহ রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছিলেন এবং সমৃদ্ধি ছিল। এবং মক্কায় আরবে যে ঐতিহ্য ছিল যে গোত্রে গোত্রে হানাহানি, এগুলো সব মিটে গিয়েছিল। কি কারণে আল্লাহ রাসূলকে নেতা মেনেছিলেন, এটা একটা বিষয়। যে তারা মক্কার লোকজন দেখেছিল যে তারা নিঃশেষ হয়ে যাচ্ছে, তারা নিজেরা মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করে নিজেরা নিঃশেষ হয়ে যাচ্ছে। তারা একটা নেতার অপেক্ষা করছিল, তাদের মধ্যে ঐক্য সংহতি সমঝোতা ফেরানোর জন্য একজন নেতার তারা অপেক্ষায় ছিল দীর্ঘদিন যাবত। তারা আল্লাহ রাসূলের মধ্যে সেই বৈশিষ্ট্য, সেই গুণাবলী দেখতে পেয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূলকে তারা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তাকে গ্রহণ করেছিলেন। অতএব এখানে আমাদের এই শহীদুল হক সাহেব তিনি যে চমৎকার কথা বলেছেন যে আমরা নীতি আদর্শ আইন অনেক করতে পারবো, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের যদি নৈতিকতার ডেভেলপমেন্ট না হয়, তাহলে আপনি উনি কথা মানুষের সুরক্ষা, জীবনের সুরক্ষা, তারা তো সুরক্ষা দিবেন না, তার বরং তারা ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করবে। আজকে আমরা কি দেখছি, বাস্তবতা কি, রিয়েলিটি কি, যে সমস্ত দলগুলো ক্ষমতায় যাওয়ার রেসে আছে তারা নিজেরা দলীয় কোন্দলে মারামারি করে মানুষ খুন হচ্ছে, চাঁদাবাজির ভাগ নিয়ে খুন হচ্ছে, আধিপত্য নিয়ে খুন হচ্ছে। এখন দলে দলে মারামারি করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির চেয়ে আমাদের এখন জরুরি হলো রাজনৈতিক সম্প্রীতি। আজকে যে সমস্ত দল তারা নিজেরা মারামারি করে নিজেদেরকে হত্যা করছে, হানাহানি করে মাথা ফাটাফাটি করছে, কাউন্সিলের খাদ্য নিয়ে মারামারি করছে, চেয়ার সরাসরি করছে, এদেরকে দিয়ে আপনি একটি মানুষের সুরক্ষার জন্য এদের কাছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া তো কিছুতেই নিরাপদ নয়। এই জন্য আসলে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট লাগবে, এখানে মোরাল ডেভেলপমেন্ট লাগবে। নৈতিকতা সম্পন্ন একটা গোষ্ঠী যদি দেশ শাসন না করে, তাহলে কোনোদিন এগুলো আইন হবে, সংবিধানে থাকবে, কিতাবে থাকবে, বাস্তবায়ন কিছু হবে না। মূলত এই জন্য যাদের বৈষয়িক চিন্তাটা বেশি থাকবে যে আমি শুধু ভোগই করব, পরকালের চিন্তা থাকবে না, মৃত্যুর পরে কি হবে সেই জবাব চিন্তা থাকবে না, তাহলে পুলিশ দিয়ে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের সংশোধন করা সম্ভব হবে না। এই জন্য আমরা মনে করি, মাওলানা সাহেব একটা প্রশ্ন করি, বেয়াদবি নেবেন না। বাংলাদেশের সংখ্যাগুলো গরিষ্ঠ মুসলমান, বিশেষ করে ইসলামী আন্দোলনে যারা এখানে যুক্ত আছেন, ভারতকে কি ধরনের রাষ্ট্র দেখতে চান? হিন্দু রাষ্ট্র দেখতে চান নাকি একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র দেখতে চান? এখানে প্রশ্ন আপনি যেটা করেছেন, হিন্দু রাষ্ট্র মুসলমান রাষ্ট্র, এটা বড় কথা না। আমরা চাই সকলে ধর্মীয় অধিকার ভোগ করবে, আমরা ধর্মীয় স্বাধীনতার পক্ষে, সকলে ধর্মকর্ম পালন করবে। মদিনা রাষ্ট্রে তো অন্য ধর্মের প্রতি ধর্ম পালনে কেউ বাধা দেয় নাই, বরং তারাও সেখানে নিরাপদে ছিল। আজকে আমাদের সংবিধানে গলতটা কোথায় এটা বুঝতে হবে। আজকে শুধুমাত্র শেষ লোকমায় কিন্তু পেট ভরে না, পেট ভরতে হলে পুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা খাদ্যটাই এখানে ভূমিকা পালন করে। আজকে আমরা ৭১-এর যে সংবিধান আমরা করা হলো, সেখানে অনেকে বলা হচ্ছে যে সেই ৭২-এর সংবিধান আমাদেরকে বিপদগামী করেছে, সেটাই জাতির ঐক্য সংহতি নষ্ট করেছে। কেন? আজকে শুধু ৭১ নয় বা ২৪ নয়, আমাদের আরো পেছনে ফিরতে হবে। আমাদের এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের সীমানা নির্ধারিত হয়েছে ৪৭-এ, অতএব সেটাকেও আমাদের মূল্যায়নে আনতে হবে। ৪৭, ৭১, ২৪ যারা সংবিধান সংস্কারের জন্য কাজ করবে, আমাদের অনুরোধ থাকবে, আমাদের শুধুমাত্র আবেগে কাজ করলে চলবে না। সংবিধান একটা আবেগের জায়গা নয়, এখানে জাতীয় ঐক্য সংহতি, জাতীয় শৃঙ্খলা এটা রক্ষার একটা সনদ, এটা জাতিকে উন্নতি অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার সনদ এটা। অতএব কোনো পক্ষ বিপক্ষের আবেগের বিষয় এখানে চলবে না, বরং আমাদের এই ভূখণ্ডের অতীত ইতিহাস আছে, ১০০০ বছরের ইতিহাস আছে, ১০০ বছরের সংগ্রাম আছে। ৪৭, ৭১, ২৪ এই তিনটা সংগ্রাম এবং তিনটা ইতিহাসকে সামনে রেখে আমাদের সংবিধান রচিত হতে হবে। এই যে ৭১-এর ৪টা মূলনীতিকে এখানে নিয়ে আসা হলো এবং বলা হলো মুক্তিযুদ্ধ হয়েছে এগুলোর অভিপ্রায়। তো
এখানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু কেউ স্বয়ং শেখ মুজিবও ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে নাই, ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই, কিন্তু দেখা গেল কি সংবিধানের মূল নীতিতে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসা হলো। এবং এটা এই 71 সংবিধান রচনার সময় 47 বাস্তবতাকে তারা কি করে দিল, সেখানে অমিট করে দিল, বাস্তবতাকে তারা সেখানে মানে এটাকে প্রতিপক্ষ মনে করলো। তেমনিভাবে এখনো আমরা আমাদের বাস্তবতা সামনে নিয়ে আসতে হবে। আমাদের এই ভূখণ্ডের মানুষের বোধ, বিশ্বাস, ধর্ম, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে সামনে নিয়েই আমাদের সংবিধান রচিত হতে হবে। এখানে অবশ্যই আপনি যে প্রশ্ন করেছেন ভারত কি হিন্দু রাষ্ট্র চান কিনা, হিন্দু রাষ্ট্র কিনা, মুসলমান ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে অর্থনৈতিক বিধান আছে, সামাজিক বিধান আছে, সাংস্কৃতিক বিধান আছে এবং শিক্ষা আছে, সকল বিধান ইসলামে আছে। কিন্তু অন্য ধর্মে এই সকল বিধান মানুষের সকল সমস্যার সমাধান নেই। এবং ইসলামের আলোকে রাষ্ট্র ব্যবস্থা ছিল, খেলাফত ব্যবস্থা ছিল, কিন্তু হিন্দু রাষ্ট্র বিশ্বে কোথাও এরকম নজির নেই। অতএব অন্য ধর্মের সাথে ইসলাম ধর্ম এইভাবে কম্পেয়ার করাটা আমার মনে হয় ঠিক হবে। আমি সর্বশেষ প্রশ্নটা আপনাকে করছি, আপনার দলের পক্ষ থেকে ছোট করে যদি অভিমতটা জানান, সংবিধান কি পুনর্লিখিত হবে, সংবিধান কি সংশোধন হবে, নাকি গণপরিষদের নির্বাচন হবে, নাকি জাতীয় সংসদ নির্বাচন? আমি মনে করি বাস্তবতার আলোকে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, 4 মাস হয়ে গেছে, তারা কিছু উদ্যোগ নিয়েছে। এখন আমার মনে হয় নতুন বিতর্ক সৃষ্টি করে তাদের কাজটা আরো দীর্ঘায়িত হবে। আমরা এমন কোন বিতর্ক এখন আনবো না যে তারা যে প্রসেসে অগ্রসর হচ্ছে এটাকে আরো যে প্রভাবিত হয়, এমন কোন প্রসেস আমাদের হাতে নেওয়া ঠিক হবে না। এখন তারা যে প্রক্রিয়াটা হাতে নিয়েছে এই প্রক্রিয়াটাই আরো কিভাবে সহজ করা যায়। এখন গঠনমূলক সংস্কার একটা বিতর্ক আসছে, সংস্কার অনেকে বলছে যে সংস্কার প্রয়োজন নেই, আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করবো, এটা জনগণ বিশ্বাস করে না। কোন রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠন সঠিক সংস্কার করবে এটা বাংলাদেশের জনগণের কাছে এটা বিশ্বাসযোগ্য নয়। এই জন্য মিনিমাম সংস্কার হওয়া দরকার। এবং হ্যাঁ, অবশ্যই যারা ক্ষমতায় পড়ে যাবে সংস্কার কাজ কমপ্লিট করবে, কিন্তু এমন একটা ভিত্তি এখানে তৈরি করা দরকার যে ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তী সরকার যারা ক্ষমতায় যাবে বা পরবর্তী পার্লামেন্ট তারা পরবর্তী সংস্কারগুলো কমপ্লিট করবে। এই জন্য ভিত্তিটা কত তৈরি হওয়া দরকার, বিশেষ করে সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, এই সংস্কারগুলো। আরেকটা বিষয় হলো, আমি একটু আগে যেতে চাই, 1972 সংবিধান রচনার জন্য 8 মাস সময় লেগেছিল। অতএব এখন নতুন করে একটা নতুন সংবিধান রচনা করা হয়েছিল সেখানে 8 মাসে, এবং সেখানে সংবিধান রচনার জন্য গণপরিষদের, জাতীয় পরিষদের আওয়ামী লীগের সদস্য ছিল 167 জন। 167 জনের মধ্যে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল 34 জনকে। 34 জন যখন খসড়া জমা দিয়েছিল তখন 6 জন সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। সেই বিষয়টা কি ছিল যে এই যাতে নাকি এই সংবিধানের নির্বাচন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এবং সেখানে বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা সেখানে ওরা এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। নির্বাচনের বিষয়ে তাদের প্রস্তাব ছিল পিআর সিস্টেমে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন, যেটা নিয়ে এখন আমরা ভাবতেছি সেটা কিন্তু 1972 সংবিধানের সময় সংবিধান প্রণয়ন কমিটি কিন্তু তখন সেটা ভেবেছিল। আর বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও তারা ভেবেছিল, নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। অতএব আমি মনে করি যদি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করতে হয় এবং সংসদে ভালো মানুষের প্রতিনিধিত্ব পাঠাতে হয়, দৈত্য দানব যাতে আমাদের সৃষ্টি না হয় রাজনীতিতে, এই জন্য পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া বিকল্প নাই। ধন্যবাদ। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচন পদ্ধতি, এটা আমাদের দাবি, বাংলাদেশের সকল অধিকাংশ রাজনৈতিক দলের এটা দাবি। এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই বিষয়টা আমি এই সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের কাছে রাখতে চাই। ধন্যবাদ। আপনি আছেন, সামাজিক মাধ্যমে কিন্তু সমালোচনা হয়েছে। আমি এই অধিবেশনে একটু পরিষ্কার করে নিই, আমাদের এখানে জামাত ইসলামী আমন্ত্রিত আছেন এবং আপনারাও আমন্ত্রিত, এবং আমরা যথাযথভাবে আপনাদের যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের সময়ের স্বল্পতা ছিল। এবং আমাদের এখানে আরেকটি বড় জোট হেফাজত ইসলাম, তাদের নেতাদের সকলের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এই শীতকালে ওয়াজ মাহফিল নিয়ে এত ব্যস্ত যে তাদেরকে ঢাকা শহরে তাদের নাকি 3 মাস আগে সব কিছু ভুক্ত হয়ে গেছে। ফলে আমরা শুধুমাত্র তাদের কোনো প্রতিনিধি পাইনি, নতুবা যারা ক্রিয়াশীল ইসলামী দল আছে
আপনারা আছেন এবং জামাত ইসলামী এই অধিবেশনে আছেন এবং কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামীর একজন প্রতিনিধি যোগ দিবেন। আপনার মাধ্যম আপনার উপস্থিতিতে আমরা কথাগুলো বলেন যান। আমাদের মাঝে সুপ্রিম কোর্টের দুজন সিনিয়র আইনজীবী